2003 সালের এক ঠান্ডা সন্ধ্যায় ব্রিটেনের সাধারণ এক শহরের আলো আঁধারিতে হারিয়ে গেল এক কিশোরী, নাম তার শফি আহমেদ। বয়স মাত্র 17 বছর। স্বপ্ন ছিল আইন পেশায় নিজের পরিচয় তৈরি করার, কিন্তু সে স্বপ্ন হঠাৎ করেই থমকে যায়। পরিবার, আত্মীয়, এমনকি প্রতিবেশীরাও জানতে পারল না কোথায় গেল এই মেয়ে। দিন যায়, মাস পেরোয়, তদন্ত শুরু হয়, কিন্তু শফির কোনো খোঁজ মেলে না। এতটাই নিখুঁতভাবে মিলিয়ে গেল সে, যেন বাতাসে ভেসে গেছে। এমনকি তদন্তের এক পর্যায়ে সন্দেহের তীর গিয়ে পড়ে তার নিজের মা বাবার দিকেও, কিন্তু সেখানেও প্রমাণের অভাবে পুলিশ থেমে যায়। এভাবেই কেটে যায় পুরো 10 বছর। পুলিশের ফাইল ভারী হয়, কিন্তু সত্য রয়ে যায় আড়ালে। তবে সময় সবকিছু গোপন রাখে না। একটি প্রাকৃতিক ঘটনাকে কেন্দ্র করে রহস্যের স্তরগুলো একে একে উন্মোচিত হতে শুরু করে। আর তখনই সামনে আসে এমন কিছু তথ্য যা শুনে যে কেউ হতবাক হতে বাধ্য। এবার একটু পেছনে ফেরা যাক। শফির জন্ম 14 জুলাই 1986 সালে ব্রিটেনে। তার পরিবার ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। বাবা ইফতিখার আহমেদ, যিনি পাকিস্তানের গুজরাট জেলার উত্তম গ্রামের সন্তান, তরুণ বয়সে কাজের খোঁজে পাড়ি জমান ব্রিটেনে। সেখানে কাজের মাঝে পরিচয় হয় এক বিদেশি মেয়ের সঙ্গে। ভালো লাগা থেকে গড়ে ওঠে সম্পর্ক, এবং একসময় তারা বিয়ে করে ফেলেন। খুব শিগগিরই ইফতিখার একজন সন্তানের পিতা হয়ে যান। তবে নিজের দেশে ফিরে গিয়ে যখন তিনি পরিবারের কাছে নিজের বিয়ের কথা জানান, তীব্র আপত্তি আসে। পরিবারের চাপে পড়ে তাকে দ্বিতীয় বিয়ে করতে হয়, এবার ফারজানা আহমেদ নামের এক পাকিস্তানি তরুণীকে। এরপর তিনি ব্রিটেনে ফিরে যান এবং তার প্রথম স্ত্রীকে সম্পর্কের বাস্তবতা জানিয়ে বিচ্ছেদ করেন। সময় গড়াতে গড়াতে ফারজানাকেও তিনি ব্রিটেনে নিয়ে আসেন। নতুন এই দম্পতি ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ডে থাকতে শুরু করেন। সেখানেই জন্ম হয় শফি আহমেদের। পরবর্তীতে যখন পরিবারে আরও 2টি মেয়ে আসে, তারা ওয়ারিংটনে স্থানান্তরিত হন। শফির শৈশব ও পড়াশোনা চলতে থাকে ওয়ারিংটনেই। সে পড়ছিল আইনের পাঠ। তার ইচ্ছে ছিল একজন যোগ্য আইনজীবী হওয়ার। জীবন তার নিজের গতিতে এগোচ্ছিল। 2003 সালের ফেব্রুয়ারি মাস, শীতের শেষ প্রান্তে পরিবারের সঙ্গে একটি ছুটির সফরে শফি যান পাকিস্তানে। 18 ফেব্রুয়ারি সবাই মিলে নিজের গ্রামের বাড়ি ফিরে যান। উদ্দেশ্য ছিল ছুটি কাটানো এবং একটি আত্মীয়ের বিয়েতে অংশ নেওয়া। সবকিছুই স্বাভাবিক ছিল, যতক্ষণ না পর্যন্ত ঘটল একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। শফির পরিবার চেয়েছিল সে যেন এক পাকিস্তানি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে, কিন্তু এই সিদ্ধান্তটা শফির জন্য খুব সহজ ছিল না। নিজের পছন্দ, নিজের স্বপ্ন, সবকিছু যেন এক মুহূর্তে ব্যর্থ হয়ে যাচ্ছিল। এই মানসিক চাপে সে একদিন হঠাৎ এক বোতল থেকে কিছু পান করে ফেলে, যেটা সে পানি ভেবেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা ছিল পানি নয়, বরং ঘর পরিষ্কারের জন্য রাখা এক ধরনের রাসায়নিক দ্রব্য। বোতলটা ছিল এমন এক পুরনো বোতল যেখানে সাধারণত তারা পানি রাখত। আর তাই রাতে আলো কম থাকায় বোঝার সুযোগই পায়নি শফি। এই ছোট ভুলটা তাকে শারীরিকভাবে অনেক কষ্টের মধ্যে ফেলে দেয়। পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে, আর শফিকে তৎক্ষণাৎ পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার গলার ভিতরে ব্যাপক ক্ষতি হয়, যার চিকিৎসা সহজ ছিল না। দিন পেরোতে থাকে, কিন্তু তার হাসপাতাল ছাড়ার দিন আসে না। এদিকে পরিবার যেহেতু পাকিস্তানে সফরে গিয়েছিল, তাদের ছুটির সময় শেষ হয়ে যায়। শফির বাবা তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ফিরে যান ব্রিটেনে। শফি একা তখনও হাসপাতালের বিছানায়, তবে বাবা তার দায়িত্ব এড়িয়ে যাননি। কিছুদিন পরেই তিনি ব্যবস্থা করেন যেন শফিও ফিরতে পারে ব্রিটেনে চিকিৎসার জন্য। অবশেষে 27 মে 2003 সালে শফি ফিরে আসে, তবে বাড়িতে নয়, বিমানবন্দর থেকে সরাসরি তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর ধীরে ধীরে তার গলার অবস্থা কিছুটা উন্নতি ঘটায়। এই উন্নতির সঙ্গে সঙ্গে সে আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। কলেজে ভর্তি হয় আর শুরু করে এক খণ্ডকালীন চাকরি। দিনটা ছিল শান্ত, চারপাশের বাতাসে ছিল দৈনন্দিন জীবনের স্বাভাবিক গতি। কিন্তু ইফতিখার আহমেদ তখনও জানতেন না, তার মেয়ে শফি আহমেদ আবারও এক অনিশ্চিত পথে পা বাড়াচ্ছে। আগেও এমনটা হয়েছিল। একদিন বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে গেলেও সন্ধ্যা নামতেই শফি ফিরে আসে। পরিবার একটু চিন্তায় পড়েছিল বটে, তবে সেই চিন্তা বেশি দূর গড়ায়নি। কিন্তু এরপর 2002 সালের 25শে নভেম্বর হঠাৎ করেই দ্বিতীয়বারের মতো সে উধাও হয়ে যায়। এবার আর এত সহজে ফেরা হয়নি। ইফতিখার আহমেদ সেই সময় থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। একাধিক জায়গায় খোঁজাখুঁজি চলে এবং শেষমেশ স্থানীয় একটি পার্কে বসে থাকতে দেখা যায় শফিকে, চোখে মুখে চিন্তার ছাপ। এরপর আসে তৃতীয় ঘটনা, 2003 সালের 3 ফেব্রুয়ারি। এদিন শফি নিজের এক বন্ধুর সঙ্গে কোথাও চলে যায়।
সময় গড়াতে থাকে। একদিন, 2 দিন, কিন্তু মেয়েটি আর বাড়ি ফেরে না। অবশেষে 5 ফেব্রুয়ারি শফি নিজেই হাজির হয় এমন একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে, যেখানে সাধারণত অনাথ কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন মানুষরা গিয়ে ওঠে। সেখানে গিয়ে সে যেটা জানায় তা ছিল একেবারেই অন্যরকম। শফি অভিযোগ করে তার ওপর পারিবারিক চাপ আর মানসিক টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছিল। সব শুনে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে নেয়। শফির বাবা মায়ের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি যাচাই করে। আলোচনার পর আবারও শফিকে নিয়ে যাওয়া হয় তার বাবার বাড়িতে। সময় চলে যায়। এরপর 2003 সালের 18 ফেব্রুয়ারি শফি, তার 2 বোন এবং মা বাবা মিলে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তান যায়। অনুষ্ঠান শেষে তারা যখন ফিরে আসে তখন পরিস্থিতি আবার ঘুরে দাঁড়ায়। কয়েকদিন পর থেকেই শফিকে আর খুঁজে পাওয়া যায় না। এবার পুলিশ প্রথমে ভাবল আগের মতোই হয়তো নিজের ইচ্ছাতেই কোথাও চলে গেছে সে, কারণ অতীতেও এমন ঘটনা একাধিকবার ঘটেছে। তাই তৎক্ষণাৎ বড় কোনো পদক্ষেপ না নিয়ে তারা কিছু সম্ভাব্য জায়গায় খোঁজ করতে শুরু করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। তারা বলতে শুরু করে তদন্তের গতি খুবই ধীর। এই অভিযোগ যখন সবার সামনে আসে তখন সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। শফিকে দ্রুত খুঁজে বের করার দাবিতে শুরু হয় জনমত। এবার পুলিশ নতুন উদ্যমে কাজে নামে। বাড়ির প্রতিটি কোণা তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। তখনই সামনে আসে শফির লেখা কিছু ডায়েরি, কবিতা ও নোটবুক। প্রতিটি লাইনে যেন শফির মনের ভেতরের এক অজানা লুকানো। এই লেখাগুলো পড়ে বোঝা যায় পরিবারের কিছু সিদ্ধান্ত বা প্রত্যাশা সে মানিয়ে নিতে পারছিল না। বিশেষ করে তার মা বাবা চাইতেন সে যেন ঐতিহ্যবাহী পাকিস্তানি সংস্কৃতি মেনে চলে, অথচ শফি ছিল একটু আলাদা। আধুনিক জীবন এসবই নিয়েই সে থাকতে চাইত। নিজের ভেতরের এই দ্বন্দ্বই সে কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করত। যখন এসব লেখা ধীরে ধীরে বাইরের দুনিয়ার কাছে পৌঁছায় তখন সাধারণ মানুষও তার দিকটা বুঝতে শুরু করে। ফলে পুলিশ এবং প্রশাসনের ওপর চাপ আরও বাড়তে থাকে। অবশেষে তদন্তের ধারায় একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যায় একজন তরুণী একা হাঁটছে। পুলিশ সেই ফুটেজ শফির পরিবারকে দেখালে তারা নিশ্চিত করে, হ্যাঁ, এই মেয়েটি তাদের শফি আহমেদ। আর সেই ভিডিওটি ছিল ঠিক সেই সময়কার যখন সে নিখোঁজ হওয়ার পর কয়েকদিন কেটে গেছে। একটি চিহ্নহীন অচেনা পথ, যেখানে একজন বাবা মা বিশ্বাস করছিলেন যে তাদের মেয়ে এখনও কোথাও বেঁচে আছে। কিন্তু তাদের সেই বিশ্বাসের ভিত খুব বেশি দিন টিকে থাকেনি। স্কুলে শফির যিনি ক্লাস টিচার ছিলেন সেই শিক্ষক ছবিটি দেখেই জানিয়ে দেন এই মেয়েটিকে তিনি চিনছেন না, এটা শফি নয়। শুধু শিক্ষক নন, আরও কয়েকজন পরিচিত মানুষ ফুটেজ দেখে একমত পোষণ করেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে শফি আহমেদ হতে পারে না। এই পর্যায়ে তদন্তকারীদের মনে প্রশ্ন জাগে, তাহলে বাবা মা কেন এমন দাবি করছেন? তারা কি ভুল করছেন, নাকি ইচ্ছা করে সত্যিটা আড়াল করতে চাইছেন? এই সন্দেহের কারণেই পুলিশ চুপিসারে শফির বাড়ির ভেতর কয়েকটি জায়গায় অডিও রেকর্ডিং ডিভাইস স্থাপন করে। এর লক্ষ্য ছিল ঘরের কথোপকথনের ভেতর লুকিয়ে থাকা কোনো সূত্র খুঁজে বের করা। এই ডিভাইস থেকে পাওয়া এক রেকর্ডিংয়ে শোনা যায় ইফতিখার আহমেদ বলছেন, এই দেশে যদি কেউ অনেক কিছু করেও কোনো চিহ্ন না রেখে যায় তাহলে আইন তেমন কিছু করতে পারে না। একদিন তাকে আরেকটি কথোপকথনে বলতে শোনা যায়, যদি গাড়ির ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হয় তাহলে কি হতে পারে সেটা ভেবে দেখেছ? এসব কথাবার্তার ধরনে তদন্তকারীরা আর চুপ থাকতে পারেন না। তাদের মনে হতে শুরু করে হয়তো ইফতিখার আহমেদের কিছু না কিছু জানা আছে যা সে বলছে না। এই সন্দেহ আরও জোরদার হলে 2003 সালের 18 ডিসেম্বর পুলিশ ইফতিখার, তার স্ত্রী ফারজানা এবং পরিবারের আরও 5 জন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কারণ ছিল তারা শফির অনুপস্থিতির বিষয়ে এমন কিছু জানেন যা তারা গোপন করছেন। তবে এই সিদ্ধান্ত পুরোপুরি প্রমাণের ওপর ভিত্তি করে নয়, বরং ছিল অনুমানের জায়গা থেকে। তদন্ত চলতে থাকে, কিন্তু কোনো দৃঢ় প্রমাণ মেলে না। তাই কিছুদিন পর সবাইকে মুক্তি দেওয়া হয়। সময় পেরিয়ে আসে 2004 সাল। এখনও শফির কোনো খোঁজ মেলেনি। পুলিশ নানা দিক ঘেঁটে তার অবস্থান জানার চেষ্টা করছে। ঠিক এই সময়েই সেডউইক কামিয়া নামের এক জায়গা দিয়ে বয়ে যাওয়া ক্যান্ট নদীতে হঠাৎ প্রবল জলস্ফীতি দেখা দেয়। পানি নামার পর উদ্ধার কাজে যুক্ত 3 জন স্বেচ্ছাসেবক নদীর ধারে এক অচেনা কিশোরীর শরীর খুঁজে পান, যেটি ছিল প্রায় অচেনা অবস্থায়। যদিও জায়গাটি শফির নিখোঁজ হওয়ার স্থান থেকে অনেক দূরে, তবুও পুলিশের মনে প্রশ্ন আসে, এই দেহটি কি শফির হতে পারে? এই সন্দেহ যাচাই করার জন্য দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয় এবং ডিএনএ মিলিয়ে দেখা শুরু হয়।
নদীর স্রোতে ভেসে আসা দেহের সাথে ইফতিখার আহমেদ এবং তার স্ত্রী ফারজানার ডিএনএ নমুনা মিলে যায়। তখন পুলিশ সহ পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। এই মিলের অর্থ ছিল যে দেহটি পাওয়া গেছে সেটি আর কারও নয়, বরং নিখোঁজ হওয়া শফি আহমেদেরই, যাকে ঘিরে বছরের পর বছর ধরে এক রহস্য গড়ে উঠেছিল। তবে তার দেহ মেলার পর নতুন প্রশ্ন তৈরি হয়, এই ঘটনা ঘটল কিভাবে? কি এমন ঘটেছিল যার পরিণতি এমন হলো? পুলিশের সন্দেহের তালিকায় আগেই ছিল শফির বাবা মা ইফতিখার ও ফারজানা। 2003 সালেও তাদের একবার আটক করা হয়েছিল। ডিএনএ রিপোর্ট আসার পর আবারও তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তদন্তের অংশ হিসেবে পুলিশ তাদের আবার হেফাজতে নেয়। তদন্ত চলে, শুনানি হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ উঠে আসেনি যেটা আইনের চোখে যথেষ্ট শক্তিশালী বলে বিবেচিত হতো। ফলে তাদের আবার ছেড়ে দিতে হয়। তবে পুলিশ থেমে থাকেনি। তারা আরও কিছু ব্যক্তিকে সন্দেহের তালিকায় এনে জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, বিষয়টি যেন ধোঁয়াশার মধ্যেই রয়ে যায়। এভাবেই সময় এগিয়ে যায়। লোকজনও শফি আহমেদের ঘটনা ভুলতে শুরু করে। একটা সময় এমনও আসে যখন কেউ তার নাম উচ্চারণও করে না। 2003 সালে যখন সে অদৃশ্য হয়ে যায়, তখন কেউ ভাবেনি যে দীর্ঘ 7 বছর পরেও বিষয়টি এমন অমীমাংসিত রয়ে যাবে। এরপর 2010 সাল আসে। ইফতিখার তার নিজের কাজে মন দেন এবং বাকি 2 মেয়েও পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। বড় মেয়ের অনুপস্থিতি থেকে পরিবার আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করে। ঠিক সেই সময় 25শে আগস্ট 2010 সালে ইফতিখারের বাড়িতে হঠাৎ করেই এক বড়সড় চুরির ঘটনা ঘটে যায়। যেহেতু এই পরিবার আগেই মিডিয়ার আলোয় এসেছিল শফির ঘটনার জন্য, তাই নতুন করে এমন কিছু ঘটার মানে ছিল আবার সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে আসা। চুরির খবর গণমাধ্যমে জায়গা করে নেয় এবং প্রশাসনের উপর আবার চাপ বাড়ে। পুলিশ এই ঘটনারও তদন্তে নামে এবং দ্রুততার সঙ্গে কাজ করতে থাকে। দিন কয়েকের মধ্যে তারা এমন এক তথ্য সামনে নিয়ে আসে যা কেউ কল্পনাও করেনি। চুরির অভিযোগে তারা কাউকে বাইরে থেকে নয়, বরং বাড়ির ভেতর থেকেই একজনকে চিহ্নিত করে। যে নামটা উঠে আসে তা ছিল আলিশা আহমেদ, শফির ছোট বোন। পুলিশ জানায় আলিশাই এই চুরির পরিকল্পনা করেছিল। কারণ হিসেবে সে বলে সে নাকি পরিবারের কাছ থেকে নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ পাচ্ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় নিজেই কিছু ব্যবস্থা করবে। এই মামলাটি পুলিশ বেশ দ্রুততার সঙ্গে সমাধান করে ফেলে। তবে এখানেই বিষয়টা থেমে যায় না। পুলিশ দেখে এটা একটা নতুন দরজা খুলে দিতে পারে। তারা পুরনো সেই ফাইল আবার খুলে বসে শফি আহমেদের হঠাৎ অন্তর্ধান হওয়ার বিষয়ে আলিশার সাথে তারা বসে কথা বলা শুরু করে। শুরুতেই আলাপচারিতায় পুলিশ অনুভব করে এই মেয়ে হয়তো এমন কিছু জানে যা এতদিন প্রকাশ পায়নি। কিন্তু আলিশা একেবারেই মুখ খুলতে রাজি নয়। পুলিশ জানায়, তোমার নিজের বাড়িতে চুরি হওয়া নিয়ে মামলা চলছে, যা তোমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে একদম সৎ হোক, যদি শফির ব্যাপারে এমন কিছু বলো যা আগে কেউ প্রকাশ করেনি, তাহলে তোমার সাজা কমানো হতে পারে। এ কথা শুনে আলিশার মুখ খুলে যায়। সে এমন তথ্য ফাঁস করে যা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। আলিশার দাবি, শফি আহমেদকে কোনো বাইরের লোকই নয়, তার বাবা ইফতিখার এবং মা ফারজানা আপাত পরিবারের সকল মেয়েদের সামনে মারধর করেছিলেন। তারপর শফির দেহ তারা নিজের গাড়িতে রেখে এক গভীর জঙ্গলে ফেলে দিয়েছিলেন। কিন্তু প্রকৃতির নিয়ম অন্য রকম। বন্যার কারণে সেই দেহ জঙ্গলের বুকে ভেসে নদীর ধারে চলে আসে। আলিশার মতে ইফতিখার আর ফারজানা তাদের মেয়ের আধুনিক জীবনধারা একেবারেই মেনে নিতে পারতেন না। তাছাড়া শফি একজন ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল যা তাদের পছন্দ হয়নি। সেই কারণেই তারা প্রতিনিয়ত শফিকে তিরস্কার করত। যখন তারা জানতে পারে শফি অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করেছে, তখন শীঘ্রই তারা মেয়েটির বিয়ে তাদের ইচ্ছামতো কারো সঙ্গে করিয়ে দিতে চায়। 2003 সালে এক পারিবারিক অনুষ্ঠানে পাকিস্তানে যাওয়া হয়। সেখানে জোর করে শফির বিয়ে দিতে চেষ্টা করা হয়, কিন্তু শফি আহমেদ সেই বিয়েতে রাজি হয় না। বিয়ে এড়াতে শফি পান করে, যার ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং বিয়ের পরিকল্পনা স্থগিত হয়। ব্রিটেনে ফেরার পরও পরিবারের সদস্যরা তার পছন্দের বিরুদ্ধে বিয়ের চাপ দেয়। একদিন শফি বিয়েতে অস্বীকার করলে তার বাবা ক্রুদ্ধ হয়ে তাকে ধর করেন। এরপর মুখ ঢেকে রাখায় শ্বাসকষ্টে শফি যাত্রা থেমে যায়। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর আলিশা সরকারি সাক্ষী হয়ে ওঠে। পরিবর্তে তার নিজের চুরির মামলায় ন্যূনতম শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আলিশার সাক্ষ্যের ওপর ভিত্তি করে 2 সেপ্টেম্বর 2010 সালে ইফতিখার ও ফারজানাকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মেয়ের মামলা চলে। কয়েক মাস তারা কারাগারে ছিলেন, কিন্তু প্রায় 1 বছর পর 15 সেপ্টেম্বর 2011 সালে ম্যানচেস্টার ক্রাউন কোর্ট থেকে জামিন পান। তারপর পুলিশ নতুন করে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে এবং 21 মে 2012 সালে চেস্টার ক্রাউন কোর্টে বিচার শুরু হয়। আদালতে প্রথমে তারা নিজেদের পক্ষে কোনো কথা বলেননি, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি তাদের জন্য কঠিন হতে থাকে। 9 জুলাই 2012 সালে ফারজানা বুঝতে পারেন আদালতে তার পক্ষে পরিস্থিতি সুরক্ষিত নয়। তাই এক দীর্ঘ সময় পর অবশেষে ফারজানা স্বীকার করেন যে শফি আহমেদের প্রতি ঘটে যাওয়া ভয়ানক ঘটনার পেছনে কোনো অন্যজন নয়, বরং তার স্বামী ইফতিখার আহমেদ নিজেই দায়ী। ফারজানা নিজের আদালত বক্তব্যে জানিয়েছেন তিনি ইফতিখারকে এই ধরনের কাজ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে পাল্টা তাঁর উপর রাগ প্রকাশ করে এমনকি দেখিয়ে বলে দেয় যে কেউ যদি এ বিষয়টি বাইরে জানায় তাহলে তারও শফির মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ইফতিখারের বিরুদ্ধে পুলিশের কাছে 2 জন সাক্ষী দাঁড়িয়ে থাকায় এবং তাদের জমানো প্রমাণের ভিত্তিতে স্পষ্ট হয় যে শফির প্রতি দায়ী ব্যক্তি একমাত্র ইফতিখারই। ঘটনার পর ইফতিখার শফির দেহ জঙ্গলের গভীরে ফেলে দেয়, কিন্তু একটি অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনায় ওই অঞ্চলে বন্যা চলে আসে, যার ফলে শফির দেহ পানিতে ভেসে নদীর ধারে এসে পড়েছিল। ঘণ্টার পর ঘণ্টার তদন্ত এবং বিচার বিবেচনার পর 2012 সালের আগস্ট মাসে ফারজানা এবং ইফতিখারকে নিজেদের মেয়ের প্রতি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার জন্য দায়ী ঘোষণা করা হয়। তাদের বিরুদ্ধে 252 বছরের জেল জীবনের সাজা ঘোষণা করা হয়। আদালত প্রমাণ করে যে এই ঘটনা ছিল সম্মানের নামে সংঘটিত একটি কর ঘটনা, যা সাধারণ মানুষের জন্য গভীর শিক্ষা বহন করে। এই রায়ের পর থেকে প্রতি বছর 14 জুলাই শফির জন্মদিন উপলক্ষে সম্মানের নামে সংঘটিত অন্যায়ের স্মরণে একটি জাতীয় স্মৃতি দিবস পালন করা হয়। এই গল্প শুনে আপনার ভাবনা কি? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি আমাদের প্রচেষ্টা আপনাকে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি পছন্দ করে শেয়ার করুন, এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। এই ধরনের চমকপ্রদ সত্য ঘটনা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। একটি শান্ত গোছানো জীবনের আড়ালে যে অশান্তির আগুন ধীরে ধীরে জ্বলছিল তা হয়তো কেউই টের পায়নি। তাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।